ওয়ান্স আপন রিডিং উইথ আলী তারেকের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অনমনীয় বাস্তববাদী কণ্ঠ। 1908 সালে জন্ম নেওয়া এই কথা সাহিত্যিক মানুষের ক্ষুধা, শরীর, যৌনতা, শ্রেণী সংঘাত এবং সামাজিক নির্দয়তাকে সাহিত্যের কেন্দ্রে এনেছিলেন, কোনো আড়াল বা রোমান্টিকতা ছাড়াই। তার লেখায় মানুষ আদর্শ নয়, বরং জৈবিক ও সামাজিক বাস্তবতার মধ্যে ছটফট করা এক সত্তা। সে কারণেই তার পাঠ কখনোই স্বস্তিদায়ক নয়, কিন্তু গভীরভাবে সত্য। প্রাগৈতিহাসিক গল্পটি সেই নির্দয় সত্যেরই এক তীক্ষ্ণ উদাহরণ। এখানে প্রাগৈতিহাসিক বলতে কোনো অতীত যুগ নয়, বরং মানুষের ভেতরে লুকিয়ে থাকা আদিম প্রবৃত্তি, শক্তির লড়াই, বেঁচে থাকার নগ্ন তাগিদ। সভ্যতার পাতলা আবরণ খসে পড়লে মানুষ কিভাবে ক্ষমতা, ক্ষুধা এবং সহিংসতার ভাষায় কথা বলে, এই গল্প তারই নির্মম অন্বেষণ। তবে একটি কথা মনে রাখা ভালো, এটি আরামদায়ক কোনো গল্প নয়। এটি অনেকটা আয়নার মতো, যেখানে আমরা নিজেদেরই এক অস্বস্তিকর কিন্তু অনস্বীকার্য প্রতিচ্ছবি দেখতে পাই। শুরু করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প প্রাগৈতিহাসিক। সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পাইয়াছে। আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করিতে গিয়া তাহাদের দলকে দল ধরা পড়িয়া যায়। 11 জনের মধ্যে কেবল ভিখুই কাঁধে একটি বর্ষার খোঁচা খাইয়া পলাইতে পারিয়াছিল। রাতারাতি 10 মাইল দূরের মাথা ভাঙা পুলটার নিচে পৌঁছিয়া অর্ধেকটা শরীর কাদায় ডুবাইয়া স্বর বনের মধ্যে দিনের বেলাটা লুকাইয়াছিল। রাত্রে আরও 9 ক্রোশ পথ হাঁটিয়া একেবারে পেল্লাদ বাগচির বাড়ি চিতলপুরে। পেল্লাদ তাহাকে আশ্রয় দেয় নাই। কাঁধটা দেখাইয়া বলিয়াছিল, গাও কান সহজ লয় সাঙাত, ওটি পাকবো, গা ফুলবো, জানাজানি হয়ে গেলে আমি করে যাব। খুনটো যদি না করতিস, তরেই খুন করতে মন চাইতেছে পেল্লাদ। এই জন্মে লা সাঙাত। বন কাছেই ছিল, মাইল 5 উত্তরে। ভিখু অগত্যা বনেই আশ্রয় লইল। পেল্লাদ নিজে বাঁশ কাটিয়া বনের একটি দুর্গম অংশে সিঞ্জুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাহাকে একটা মাচা বাঁধিয়া দিল। তালপাতা দিয়া একটা আচ্ছাদনও করিয়া দিল। বলিল, বাদলায় বাঘটা সব পাহাড়ের উপরে গেছে গা, সাপে যদি না কাটে তো আরাম করেই থাকবি ভিখু। খামুকে চিরা করে দিলাম যে 2 দিন বাদে বাদে ভাত লইয়া আসুন, রোজ আইলে মাইনসে সন্দেহ করব। কাঁধের ঘাটা লতা পাতা দিয়া বাঁধিয়া আবার আসিবার আশ্বাস দিয়া পেল্লাদ চলিয়া গেল। রাত্রে ভিখুর জ্বর আসিল। পরদিন টের পাওয়া গেল পেল্লাদের কথাই ঠিক। কাঁধের ঘা ভিখুর দুনাইয়া উঠিয়াছে। ডান হাতটি ফুলিয়া ঢোল হইয়া গিয়াছে এবং হাতটি তাহার নাড়িবার সামর্থ্য নাই। বর্ষাকালে যে বনে বাঘ বাস করিতে চায় না, এমনি অবস্থায় সেই বনে জলে ভিজিয়া মশা ও পোকার উৎপাত সহিয়া দেহের কোনো না কোনো অংশ হইতে ঘণ্টায় একটি করে জোঁক টানিয়া ছাড়াইয়া জ্বরে ও ঘায়ের ব্যথায় ধুকিতে ধুকিতে ভিখু 2 দিন 2 রাত্রি সংকীর্ণ মাচাটুকুর উপর কাটাইয়া দিল। বৃষ্টির সময় ছাট লাগিয়া সে ভিজিয়া গেল। রোদের সময় ভ্যাবসা গাঢ় গুমোটে সে হাঁপাইয়া শ্বাস টানিল। পোকার অত্যাচারে দিবারাত্রি তাহার এক মুহূর্তের স্বস্তি রহিল না। পেল্লাদ কয়েকটা বিড়ি দিয়া গিয়াছিল, সেগুলো ফুরাইয়া গিয়াছে। 3-4 দিনের মতো চিড়া আছে বটে, কিন্তু গুড় একটুও নাই। গুড় ফুরাই গেছে, কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়াগুলো ঝাঁক বাঁধিয়া আসিয়াছিল, তাহারা এখনো মাজার উপর ভিড় করিয়া আছে। ওদের হতাশার জ্বালা ভিখুই অবিরত ভোগ করিতেছে সর্বাঙ্গে। মনে মনে পেল্লাদের মৃত্যু কামনা করিতে করিতে কিন্তু ভিখু তবু বাঁচিবার জন্য প্রাণপণে যুঝিতে লাগিল। যেদিন পেল্লাদের আসিবার কথা, সেদিন সকালে কলসির জলটাও তাহার ফুরাইয়া গেল। বিকাল পর্যন্ত পেল্লাদের জন্য অপেক্ষা করিয়া তৃষ্ণার পীড়ন আর সহিতে না পারিয়া কলসিটা লইয়া সে যে কত কষ্টে খানিক দূরে নালা হইতে আধা কলসি জল ভরিয়া আনিয়া আবার মাচায় উঠিল, তাহার বর্ণনা হয় না। অসহ্য ক্ষুধা পাইলে চিড়া চাবাইয়া সে পেট ভরাইল। এক হাতে ক্রমাগত পোকা ও পিঁপড়াগুলো টিপিয়া মারিল। বিষাক্ত রস শুষিয়া লইবে বলিয়া জোঁক ধরিয়া নিজেই ঘায়ের চারিদিকে লাগাইয়া দিল।
সবুজ রঙের একটা সাপকে একবার মাথার কাছে সেঞ্জুরি গাছের পাতার ফাঁকে উঁকি দিতে দেখিয়া পুরো 2 ঘণ্টা লাঠি হাতে সেদিকে চাহিয়া বসে আর হইল, এবং তাহার পর 2-1 ঘণ্টা অন্তরই চারিদিকে ঝোপে ঝপাঝপ লাঠির বাড়ি দিয়া যথাসাধ্য শব্দ করিয়া সাপ তাড়াইতে লাগিল। মরিবে না, সে কিছুতেই মরিবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সে অবস্থায় মানুষ সে বাঁচিবেই। পেহ্লাদ গ্রামান্তরে কুটুম বাড়ি গিয়াছিল। পরদিনও সে আসিল না। কুটুম বাড়ির বিবাহোৎসবে তাড়ি টানিয়া বেহুশ হইয়া পড়িয়া রহিল। বনের মধ্যে ভিখু কিভাবে দিনরাত্রি কাটাইতেছে, 3 দিনের মধ্যে সে কথা একবার তাহার মনেও পড়িল না। ইতিমধ্যে ভিখুর ঘা পচিয়া উঠিয়া লালচে রস গড়াইতে আরম্ভ করিয়াছে। শরীরও তাহার অল্প অল্প ফুলিয়াছে, জ্বরটা একটু কমিয়াছে, কিন্তু সর্বাঙ্গের অসহ্য বেদনা দম ছুটানো তাড়ির নেশার মতোই ভিখুকে আচ্ছন্ন অভিভূত করিয়া ফেলিয়াছে। সে আর এখন ক্ষুধা তৃষ্ণা অনুভব করিতে পারে না। জোঁকেরা তাহার রক্ত শুষিয়া শুষিয়া কচি পটলের মতো ফুলিয়া উঠিয়া আপনা হতেই নিচে খসিয়া পড়িয়া যায়, সে টেরও পায় না। পায়ের ধাক্কায় জলের কলসিটা একসময় নিচে পড়িয়া ভাঙিয়া যায়। বৃষ্টির জলে ভিজিয়া পুটুলির মধ্যে চিড়াগুলো পচিতে আরম্ভ করে। রাত্রে তাহার গন্ধে আকৃষ্ট হইয়া মাচার আশেপাশে শেয়াল ঘুরিয়া বেড়ায়। কুটুমবাড়ি হতে ফিরিয়া বিকেলের দিকে ভিখুর খবর লইতে গিয়া ব্যাপার দেখিয়া পেহ্লাদ গম্ভীরভাবে মাথা নাড়িল। ভিখুর জন্য 1 বাটি ভাত ও কয়েকটি পুঁটি মাছ ভাজা আর একটু পুঁই চচ্চড়ে সে সঙ্গে লইয়া গিয়াছিল। সন্ধ্যা পর্যন্ত ভিখুর কাছে বসিয়া থাকিয়া ওগুলো সে নিজেই খাইয়া ফেলিল। তারপর বাড়ি গিয়া বাঁশের একটি ছোট মই এবং তাহার বোনাই ভরতকে সঙ্গে করিয়া ফিরিয়া আসিল। মইয়ে শোয়াইয়া তাহারা দুজনে ভিখুকে বাড়ি লইয়া গেল। ঘরের মাচার উপর খড় বিছাইয়া শয্যা রচনা করিয়া তাহাকে শোয়াইয়া দিল। আর এমন শক্তপ্রাণ ভিখুর, যে শুধু এই আশ্রয়টুকু পাইয়া বিনা চিকিৎসায় ও একরকম বিনা যত্নে 1 মাস মুমূর্ষ অবস্থায় কাটাইয়া সে ক্রমে ক্রমে নিশ্চিত মরণকে জয় করিয়া ফেলিল। কিন্তু ডান হাতটি তাহার আর ভালো হইল না। গাছের মরা ডালের মতো শুকাইয়া গিয়া অবশ অকর্মণ্য হইয়া পড়িল। প্রথমে অতি কষ্টে হাতটা সে একটু নাড়িতে পারিত, কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমতাটুকু তাহার নষ্ট হইয়া গেল। কাঁধের ঘা শুকাইয়া আসিবার পর বাড়ির লোক কেহ উপস্থিত না থাকিলে ভিখু তাহার একটিমাত্র হাতের সাহায্যে মধ্যে মধ্যে বাঁশের মই বাহিয়া নিচে নামিতে লাগিল, এবং একদিন সন্ধ্যার সময় এক কাণ্ড করিয়া বসিল। পেহ্লাদ সে সময় বাড়ি ছিল না, ভরতের সঙ্গে তাড়ি গিলিতে বাহির হইয়া গিয়াছিল। পেহ্লাদের বোন গিয়াছিল ঘাটে। পেহ্লাদের বউ ছেলেকে ঘরে শোয়াইতে আসিয়া ভিখুর চাহিনী দেখিয়া তাড়াতাড়ি পলাইয়া যেতেছিল। ভিখু তাহার একটা হাত চাপিয়া ধরিল, কিন্তু পেহ্লাদের বউ বাগদির মেয়ে, দুর্বল শরীরে বাঁ হাতে তাকে আয়ত্ত করা সহজ নয়। এক ঝটকায় হাত ছাড়াইয়া সে গাল দিতে দিতে চলিয়া গেল। পেহ্লাদ বাড়ি ফিরিলে সব বলিয়া দিল। তাড়ির নেশায় পেহ্লাদের মনে হইল এমন নেমখারা মানুষটাকে একেবারে খুন করে ফেলাই কর্তব্য। হাতের মোটা বাঁশের লাঠিটা বউয়ের পিঠে একঘা বসাইয়া দিয়া ভিখুর মাথা ফাটাইতে গিয়া নেশার মধ্যেও কিন্তু টের পাইতে বাকি রহিল না যে কাজটা যত বড় কর্তব্যই হোক সম্ভব একেবারেই নয়। ভিখু তাহার ধারালো দাঁটি বাঁ হাতে শক্ত করিয়া বাগাইয়া ধরিয়া আছে, সুতরাং খুনোখুনির পরিবর্তে তাহাদের মধ্যে কিছু অশ্লীল কথার আদান প্রদান হইয়া গেল। শেষে পেহ্লাদ বলিল, তোর লাইগা আমার 7 টাকা খরচ গেছে, টাকাটা দে, বাইরে আমার বাড়ি থেকে দূরা। ভিখু বলিল, আমার গোমরে এক বাজু মাইন্দা রাখছিলাম, তুই চুরি করছস, আগে আমার বাজু ফিরাইয়া দে, তবে যাবো। তোর বাজুর খবর জানি কাটা রে? বাজু দিয়ে কইলাম পেহ্লাদ, ভালো চাস তো। বাজু না দিলি সাবারের মেজকর্তার মতো গলাটা তোর 1 খান কবি 2 ভাগ ফাড়িয়া করে ফেলাম। এই তোর আমি কয় রাখলাম, বাজু পালে আমি অখনই চলে যাও গিয়া। কিন্তু বাজু ভিখু ফেরত পাইল না। তাহাদের বিবাদের মধ্যে ভরত আসিয়া পড়ায় দুজনে মিলে ভিখুকে তাহারা কায়দা করিয়া ফেলিল। পেহ্লাদের বাহুমূলে একটা কামড় বসাইয়া দেওয়া ছাড়া দুর্বল ও পঙ্গু ভিখু আর বিশেষ কিছুই করে উঠিতে পারিল না। পেহ্লাদও তাহার বোনাই তাহাকে মারিতে মারিতে আধমরা করিয়া ফেলিয়া বাড়ির বাহির করে দিল। ভিখুর শুকাইয়া আসা ঘা ফাটিয়া
রক্ত পড়িতেছিল। হাত দিয়া রক্ত মুছিতে মুছিতে ধুকিতে ধুকিতে সে চলিয়া গেল। রাত্রে অন্ধকারে সে কোথায় গেল কেহই তাহা জানিতে পারে না বটে, কিন্তু দুপুর রাতে পেল্লাদের ঘর জ্বলিয়া উঠিয়া বাগদিপাড়ায় বিষম হইচই বাঁধিয়া দিল। পেল্লাদ কপাল চাপড়ায় বলিতে লাগল, হায় সর্বনাশ, হায় সর্বনাশ, ঘরকে আমার শনি আইছিল, হায় সর্বনাশ। কিন্তু পুলিশের টানাটানির ভয়ে মুখ ফুটিয়া বেচারা ভিখুর নামটা পর্যন্ত করিতে পারিল না। সে রাত্রি হইতে ভিখুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় আরম্ভ হইল। চিতলপুরের পাশে একটা নদী আছে। পেল্লাদের ঘরে আগুন দিয়া আসিয়া একটা জেলে ডিঙি চুরি করিয়া ভিখু নদীর স্রোতে ভাসিয়া গিয়াছিল। লগি ঠেলিবার সামর্থ্য তাহার ছিল না। একটা চ্যাপ্টা বাঁশকে হালের মতো করে ধরিয়া রাখিয়া সে সমস্ত রাত কোনো রকমে নৌকার মুখ সিধা রাখিয়াছিল। সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে বেশি দূর আগাইতে পারে নাই। ভিখুর মনে আশঙ্কা ছিল, ঘরে আগুন দেওয়া শোধ লইতে পেল্লাদ হয়তো তাহার নামটা প্রকাশ করিয়া দেবে। মনের জ্বালায় নিজের অসুবিধার কথাটা ভাববে না। পুলিশ বহুদিন যাবৎ তাহাকে ধরিবার চেষ্টা করিতেছে। বৈকুণ্ঠ সাহার বাড়িতে খুনটা হওয়ার ফলে চেষ্টা তাহাদের বাড়ি আছে, বই কমে নাই। পেল্লাদের কাছে খবর পাইলে পুলিশ আশেপাশে চারদিকেই তাহার খোঁজ করিবে। 20-30 মাইলের মধ্যে লোকালয়ে মুখ দেখানো তাহার পক্ষে বিপদের কথা। কিন্তু ভিখু তখন মরিয়া হইয়া উঠিয়াছে। কাল বিকাল হইতে সে কিছু খায় নাই। দুজন জোয়ান মানুষের হাতে বেদম মার খাইয়া এখনো দুর্বল শরীরটা তাহার ব্যথায় আড়ষ্ট হইয়া আছে। ভোর ভোর মহকুমা শহরের ঘাটের সামনে পৌঁছিয়া সে ঘাটে নৌকা লাগাইল। নদীর জলে ডুবিয়া ডুবিয়া স্নান করিয়া গায়ে রক্তের চিহ্ন ধুইয়া ফেলিয়া শহরের ভেতরে প্রবেশ করিল। ক্ষুধায় সে চোখে অন্ধকার দেখিতেছিল। একটি পয়সাও তাহার সঙ্গে নাই যে মুড়ি কিনিয়া খায়। বাজারের রাস্তায় প্রথম যে ভদ্রলোকটির সাথে দেখা হইল তাহারই সামনে হাত পাতিয়া সে বলিল, দুটো পয়সা দেবেন কর্তা। তাহার মাথার জটবাঁধা চাপ চাপ রুক্ষ ধূসর চুল, কোমরে জড়ানো মাটির মতো ময়লা ছেঁড়া ন্যাকড়া, আর দড়ির মতো শীর্ণ দোদুল্যমান হাতটি দেখিয়া ভদ্রলোকটি বুঝি দয়াই হইল। তিনি তাহাকে একটি পয়সা দান করিলেন। ভিখু বলিল, একটা দিলেন বাবু, আর একটা দেন। ভদ্রলোক চটিয়া বলিলেন, একটা দিলাম তাতে হলো না, ভাগ। এক মুহূর্তের জন্য মনে হইল ভিখু বুঝি তাহাকে একটা বিশ্রী গালি দিয়ে দেয়। কিন্তু সে আত্মসংবরণ করিল। গাল দেওয়ার বদলে আরক্ত চোখে তাহার দিকে একবার কটমট করিয়া তাকাইয়া সামনের মুড়ি মুড়কির দোকানে গিয়া পয়সাটা দিয়া মুড়ি কিনিয়া গোগ্রাসে গিলিতে লাগিল। সেই হল তাহার ভিক্ষা করিবার হাতেখড়ি। কয়েকদিনের ভেতরেই সে পৃথিবীর বহু পুরাতন ব্যবসাটির এই প্রকাশ্যতম বিভাগের আইন কানুন সব শিখিয়া ফেলিল। আবেদনের ভঙ্গি ও ভাষা তাহার জন্মভিখারির মতো আয়ত্ত হইয়া গেল। শরীর এখন আর সে একেবারেই সাফ করে না। মাথার চুল তার ক্রমেই জট বাঁধিয়া দলা দলা হইয়া যায় এবং তাহাতে অনেকগুলি উকুন পরিবার দিনের পর দিন বংশ বৃদ্ধি করিয়া চলে। ভিখু মাঝে মাঝে খ্যাপার মতো দুই হাতে মাথা চুলকায়, কিন্তু বাড়তি চুল কাটিয়া ফেলিতে ভরসা পায় না। ভিক্ষা করিয়া সে একটি ছেঁড়া কোট পাইয়াছে। কাঁধের ক্ষত চিহ্নটা ঢাকিয়ে রাখিবার জন্য দারুণ গুমোটের সময়ও কোটটা সে গায়ে চাপাইয়া রাখে। শুকনো হাতখানা তাহার ব্যবসার সবচেয়ে জোরালো বিজ্ঞাপন। এই অঙ্গটি ঢাকিয়ে রাখলে তাহার চলে না। কোটের ডান দিকের হাতাটি সে তাই বগলের কাছ থেকে ছিঁড়িয়া বাদ দিয়াছে। একটি টিনের মগ ও একটি লাঠিও সে সংগ্রহ করিয়া লইয়াছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসিয়া সে ভিক্ষা করে। সকালে 1 পয়সার মুড়ি খাইয়া নেয়। দুপুরে বাজারের খানিক তফাতে একটা পোড়ো বাগানের মধ্যে ঢুকিয়া বটগাছের নিচে ইটের উনুনে মেটে হাঁড়িতে ভাত রান্না করে। মাটির মালসায় কোনোদিন রাঁধে ছোট মাছ, কোনোদিন তরকারি। পেট ভরিয়া খাইয়াই বটগাছটাতেই হেলান দিয়া বসিয়া আরামে বিড়ি টানে। তারপর আবার তেঁতুল গাছটার নিচে গিয়ে বসে। সারাটা দিন শ্বাস টানা কাতরানির সঙ্গে সে বলিয়া যায়, এ বাবা একটা পয়সা আমায় দিলে ভগবান দিবে, এ বাবা একটা পয়সা। অনেক প্রাচীন বলির মতো ভিক্ষায়াং নৈব নৈব চ শ্লোকটা আসলে অসত্য। সারাদিনে
ভিখুর সামনে দিয়া ১,০০০-১,৫০০ লোক যাতায়াত করে এবং গড়ে প্রতি ৫০ জনের মধ্যে একজন তাহাকে পয়সা অথবা আধলা দেয়। আধলার সংখ্যা বেশি হলেও সারাদিনে ভিখুর ৫-৬ আনা রোজগার হয়, কিন্তু সাধারণত তাহার উপার্জন ৮ আনার কাছাকাছি হয়ে থাকে। সপ্তাহে এখানে ২ দিন হাট বসে। হাটবারের উপার্জন তাহার একটি পুরো টাকার নিচে নামে না। এখন বর্ষাকাল অতিক্রান্ত হইয়াছে। নদীর ২ তীর কাশে সাদা হইয়া উঠিয়াছে। নদীর কাছেই বিন্নু মাছির বাড়ির পাশে ভাঙা চালাটা ভিখু মাসিক ৮ আনায় ভাড়া করিয়াছে। রাত্রে সে ওখানে শুইয়া থাকে। ম্যালেরিয়ায় মৃত এক ব্যক্তির জীর্ণ কিন্তু পুরো একটি কাঁথা সংগ্রহ করিয়াছে। লোকের বাড়ির খড়ের গাদা হইতে চুরি করিয়া আনা খড় বিছাইয়া তাহার উপর কাঁথাটা পাতিয়া সে আরাম করিয়া ঘুমায়। মাঝে মাঝে শহরের ভিতরে গৃহস্থ বাড়িতে ভিক্ষা করিতে গিয়া সে কয়েকখানা ছেঁড়া কাপড় পাইয়াছে, তাই পুটলি করিয়া বালিশের মতো ব্যবহার করে। রাত্রে নদীর জল বাতাসে শীত করিতে থাকিলে পুটলি খুলিয়া একটি কাপড় গায়ে জড়াইয়া লয়। সুখে থাকিয়া এবং পেট ভরিয়া খাইয়া কিছুদিনের মধ্যে ভিখুর দেহে পূর্বের স্বাস্থ্য ফিরিয়া আসিল। তাহার ছাতি ফুলিয়া উঠিল। প্রত্যেকটি অঙ্গ সঞ্চালনে হাতের ও পিঠের মাংসপেশী নাচিয়া উঠিতে লাগিল। অবরুদ্ধ শক্তির উত্তেজনায় ক্রমে ক্রমে তাহার মেজাজ উদ্ধত ও অসহিষ্ণু হইয়া পড়িল। অভ্যস্ত বলে আড়াইয়া কাতরভাবেই সে এখনো ভিক্ষা চায়, কিন্তু ভিক্ষা না পাইলে তাহার ক্রোধের সীমা থাকে না। পথে লোকজন না থাকিলে তাহার প্রতি উদাসীন পথিককে সে অশ্লীল গাল দিয়ে বসে। ১ পয়সার জিনিস কিনিয়া ফাও না পাইলে দোকানিকে মারিতে ওঠে। নদীর ঘাটে মেয়েরা স্নান করিতে নামিলে ভিক্ষা চাইবার ছলে জলের ধারে গিয়া দাঁড়ায়। মেয়েরা ভয় পাইলে সে খুশি হয় এবং সরিয়া যাইতে বলিলে নড়ে না, দাঁত বাহির করিয়া দুর্বিনীত হাসি হাসে। রাত্রে স্বরচিত শয্যায় সে ছটফট করে। নারী সঙ্গহীন এই নিরুৎসব জীবন আর তাহার ভালো লাগে না। অতীতের উদ্দাম ঘটনাবহুল জীবনটির জন্য তার মন হাহাকার করে। তাড়ির দোকানে ভাঁড়ে ভাঁড়ে তাড়ে গিলিয়া সে হল্লা করিত। টলিতে টলিতে বাঁশের ঘরে গিয়া উন্মত্ত রাত্রি যাপন করিত। আর মাঝে মাঝে দল বাঁধিয়া গভীর রাত্রে গৃহস্থের বাড়ি চড়াও হইয়া সকলকে মারিয়া কাটিয়া টাকা ও গহনা লুটিয়া রাতারাতি উধাও হইয়া যাইত। স্ত্রীর চোখের সামনে স্বামীকে বাঁধিয়া মারিলে তাহার মুখের যে অবর্ণনীয় ভাব দেখা দিত, পুত্রের অঙ্গ হইতে ফিনকি দিয়া রক্ত ছুটিলে মা যেমন করে আর্তনাদ করিত, মশালের আলোয় সে দৃশ্য দেখা আর আর্তনাদ শোনার চেয়ে উন্মাদনাকর নেশা জগতে আর কি আছে। পুলিশের ভয়ে গ্রাম হইতে গ্রামান্তরে পলাইয়া বাড়াইয়া আর বনে জঙ্গলে লুকাইয়া থাকিয়াও যেন তার সুখ ছিল। তাহার দলের অনেকেই বারবার ধরা পড়িয়া জেল খাটিয়াছে, কিন্তু জীবনে একবারের বেশি পুলিশ তাহার নাগাল পায় নাই। রাঘবাগদির সাথে পানাহার করিয়া শ্রীপতি বিশ্বাসের বোনটাকে যেবার সে চুরি করিয়াছিল, সেইবার ৭ বছরের জন্য তাহার কয়েদ হইয়াছিল, কিন্তু ২ বছরের বেশি কেহ তাহাকে জেলে আটকায় রাখতে পারে নাই। এক বর্ষার সন্ধ্যায় জেলের প্রাচীর ডিঙায় সে পালাইয়াছিল। তারপর একা সে গৃহস্থ বাড়িতে ঘরের বেড়া কাটিয়া চুরি করিয়াছে। দিন দুপুরে পুকুর ঘাটে একাকিনী গৃহস্থ বধূর মুখ চাপিয়া গলার হার হাতের বালা খুলিয়া লইয়াছে। রাখুর বউকে সঙ্গে নিয়া নোয়াখালী হইয়া সমুদ্র ডিঙাইয়া পাড়ে দিয়াছে একেবারে হাতিয়ায়। ৬ মাস পরে রাখুর বউকে হাতিয়ায় ফেলিয়া আসিয়া পরপর ৩ বার ৩টি দল করিয়া দূরে দূরে কত গ্রামে যে ডাকাতি করিয়া বেড়াইয়াছে, তাহার সগুরের নামও এখন তাহার স্মরণ নাই। তারপর এই সেদিন বৈকুণ্ঠ সাহার মেজ ভাইটার গলাটা সে দায়ের ১ কোপে ২ ভাগ করিয়া দিয়া আসিয়াছে। কি জীবন ছিল তার, আর এখন কি হইয়াছে। মানুষ খুন করিতে যাহার ভালো লাগিত, সে আজ ভিক্ষা না দিয়া চলিয়া গেলে পথচারীকে একটি টিটকারি দেওয়ার মধ্যে মনের জ্বালা নিঃশেষ করে। দেহের শক্তি তাহার এখনো তেমনি অক্ষুণ্ণ আছে, সে শক্তি প্রয়োগ করিবার উপায়টাই তাহার নাই। কত দোকানে গভীর রাত্রে সামনে টাকার থোক সাজাইয়া একা বসিয়া দোকানি হিসাব মেলায়। বিদেশগত কত পুরুষের গৃহে মেয়েরা থাকে একা। এদিকে ধারালো একটা অস্ত্র হাতে ওদের সামনে হুমকি দিয়া পড়িয়া একদিনে বড়লোক হওয়ার পরিবর্তে বিন্নু মাঝের চালাটার নিচে সে চুপচাপ শুইয়া থাকে। ডান হাতটাতে
অন্ধকারে হাত বুলাইয়া ভিকুর আফসোসের সীমা থাকে না। সংসারের অসংখ্য ভীরু ও দুর্বল নরনারীর মধ্যে এত বড় বুকের পাটা, এমন একটা জোরালো শরীর নিয়া শুধু একটা হাতের অভাবে সে যে মরিয়া আছে, এমন কপাল মানুষের হয়। তবুও এই দুর্ভাগ্য সহ্য করিতে পারে। আফসোসে নিবৃত্তি। একা ভিখু আর থাকিতে পারে না। বাজারে ঢুকেবার মুখেই একটি ভিখারিণী ভিক্ষা করিতে বসে। বয়স তার বেশি নয়, দেহের বাঁধনীও বেশ আছে, কিন্তু একটা পায়ে হাঁটুর নিচ হইতে পাতা পর্যন্ত তাহার থকথকে তৈলাক্ত ঘা। এই ঘায়ের জোরে সে ভিখুর চেয়ে বেশি রোজগার করে। সেজন্য ঘাটিকে সে বিশেষ যত্নে সারিতে দেয় না। ভিখু মধ্যে মধ্যে গিয়ে তাহার কাছে বসে, বলে, ঘাটি সারব না লয়। ভিখারিণী বলে, খুব ওষুধ দিলে অখনই সারে। ভিখু সাগ্রহে বলে, সারা তবে ওষুধ দিয়ে সব সারে লয়। ঘাস হলে তোর আর ভিক মাগতে হইব না, জানস, আমি তোরে রাখো। আমি থাকলি তো। কেন থাকবি না কেন? খাওয়ামু, পরামু, আরামে রাখবো। পায়ের পরনি পা দিয়া গাঢ় হয়ে বইয়া থাকবি, না করস তুই কে লাগে। অত সহজে ভুলিবার মেয়ে ভিখারিণী নয়। খানিকটা তামাক পাতা মুখে গুজিয়া সে বলে, দুদিন বাদে মরে যখন তুই খেদায় দিবি, ঘাম হই তখন পামু কোয়ানে। ভিখু আজীবন একনিষ্ঠতার প্রতিজ্ঞা করে, সুখে রাখিবার লোভ দেখায়, কিন্তু ভিখারিণী কোনো মতেই রাজি হয় না। ভিখু ক্ষুণ্ণ মনে ফিরিয়ে আসে। এদিকে আকাশে চাঁদ ওঠে, নদীতে জোয়ার ভাটা বয়, শীতের আমেজে বায়ুস্তরে মাদকতা দেখা দেয়। ভিকুর চালার পাশে কলা বাগানে চাপা কলার কাঁদি শেষ হইয়া আসে। বিন্নু মাঝি কলা বিক্রি পয়সায় বউকের উপর গোট কিনিয়া দেয়। তালের রসের মধ্যে নেশা ক্রমে ঘোরালো জমাট হইয়া ওঠে। ভিকুর প্রেমের উত্তাপে ঘৃণা উবিয়া যায়। নিজেকে সে আর সামলায় রাখিতে পারে না। একদিন সকালে উঠিয়ায় সে ভিখারিণীর কাছে যায়, বলে, আচ্ছা ল ঘালো ইয়ে চল। ভিখারিণী বলে, আগে আইবার পারো নাই, যা এখন মর গিয়া আখার তলে শালি খা গিয়া। কেন শালি খাওয়ানোর কথাটা কি? তোর লাইগা হা করে বসে আছি ভাবছিস তুই বটে? আমি ওই ওয়ার লগে রাইছি। ওদিকে তাকাইয়া ভিখু দেখিতে পায় তাহারই মতো জোয়ান দাড়িওয়ালা এক খঞ্জ ভিখারি খানিক তফাতে আসন করিয়াছে। তাহার ডান হাতটির মতো একটি পা হাঁটুর নিচে শুকাইয়া গিয়াছে। বিশেষ যত্ন সহকারে ওই অংশটুকু সামনে মেলিয়া সে আল্লাহর নামে দয়া প্রার্থনা করিতেছে। পাশে পড়িয়া আছে কাঠের একটা কৃত্রিম রহস্য পা। ভিখারিণী আবার উঠল, বসস যে, যা পালাইয়া যা, দেখলি খুন করে ফেলাবে কয়ে দিলাম। ভিখু বলে, আরে থো, খুন অম সবালাই করিতেছে, উয়ার মতো 10টা মানুষের একা গায়েল করে দিবার পারতাম, তা জানোস? ভিখারিণী বলে, পারস তো তা না, উয়ার সাথে লাগ না গিয়া আমার কাছে কি? উয়াকে তুই সারান দে, আমার কাছে চ। ইরি সোনা তামুক কাবা, গা দিকা পিছাইছিলি, তোর লগে আর খাতের কিসে হালার পুত? ওয়ারে সারুন কেন, ওয়ার মতো কামাস তুই? ঘর আছে তোর, বাগবি তো বাঘ, নইলে গাল দিব কইলাম। ভিখু তখনকার মতো প্রস্থান করে, কিন্তু হাল ছাড়ে না। ভিখারিণীকে একা দেখলেই কাছে এসে দাঁড়ায়, ভাব জমাইবার চেষ্টা করিয়া বলে, তোর নাম ডকি রে? এমনই তাহারা পরিচয়হীন যে এতকাল পরস্পরের নাম জিজ্ঞাসা করিবার প্রয়োজনও তাহারা বোধ করে নাই। ভিখারিণী কালো দাঁতের ফাঁকে হাসে, ফ্যান লাগতাই চর্চ, ওই ওই বুড়ির কাছে যা। ভিখু তাহার কাছে বহিয়া বসে। পয়সার বদলে অনেকে চাল ভিক্ষা দেয় বলিয়া আজকাল সে কাঁধে একটা ঝুলি ঝুলাইয়া বেড়ায়। ঝুলির ভেতর হইতে মর্তমান কলা বাহির করিয়া ভিখারিণীর সামনে রাখিয়া বলে, হা, তোর লগে চুরি করে আনছি। ভিখারিণী তৎক্ষণাৎ খোসা ছাড়াইয়া প্রেমিকের দান আত্মসাৎ করে। খুশি হইয়া বলে, নাম শুনবার চাস? পাঁচি কয় মরে, পাঁচি। তুই কলা দিছাস, নাম কইলাম, এবারে ভাগ। ভিখু উঠিবার নাম করে না। অত বড় একটা কলা দিয়া শুধু নাম শুনিয়া খুশি হওয়ার মতো শৌখিন সে নয়।
যতক্ষণ পারে ধুলার উপরে উবু হইয়া বসিয়া পাঁচির সঙ্গে সে আলাপ করে। ওদের স্তরে নামিয়া না গেলে সে আলাপকে কেহ আলাপ বলে চিনিতে পারিবে না। মনে হইবে পরস্পরকে তাহারা যেন গালি দিতেছে। পাঁচির সঙ্গীটির নাম বশির। তার সঙ্গেও সে একদিন আলাপ জমাইবার চেষ্টা করে। সালাম মিয়া। বশির বলে, এদিকে ঘোরাফেরা কি জন্য? সেলাম দিয়ে হতিছে? হ্যাঁ, লাঠির এক গায়ে শিখতে ছাঁচা দিমনে। দুজনে খুব খানিকটা গালাগালি হয়ে গেল। ভিখুর হাতে লাঠি ও বশিরের হাতে মস্ত একটা পাথর থাকায় মারামারিটা আর হইল না। নিজের তেঁতুল গাছের তলায় ফিরে যাওয়ার আগে ভিখু বলিল, র তোরে নিপাত করতেছি। বশির বলিল, ফের উহার সাথে বাতচিত করলে জানে মারা ফেলাম, আল্লাহর কিরে। এই সময় ভিখুর উপার্জন কমিয়া আসিল। পথ দিয়া প্রত্যহ নতুন নতুন লোক যাতায়াত করে না। একেবারে প্রথমবারের জন্য যাহারা পথটি ব্যবহার করে, দৈনন্দিন পথিকদের মধ্যে তাহাদের সংখ্যা 2 মাসের ভেতরেই মুষ্টিময় হইয়া আসে। ভিখুকে একবার তাহার 1 পয়সা দিয়াছে, পুনরায় তাহাকে দান করিবার প্রয়োজন তাহাদের অনেকেই বোধ করে না। সংসারে ভিখারের অভাব নাই। কোন রকমে ভিখুর পেট চলিতে লাগিল। হাটবার ছাড়া রোজগারের 1 পয়সাও সে বাঁচাইতে পারিল না। সে ভাবনায় পড়িয়া গেল। শীত পড়িলে খোলা চালার নিচে থাকা কষ্টকর হইবে। যেখানে হোক চারদিক ঘেরা যেমন তেমন ঘর একখানা তাহার চাই। মাথা গুজিবার একটা ঠাঁই, আর দুবেলা খাইতে না পারিলে কোনো যুবতী ভিখারিণী তাহার সঙ্গে বাস করিতে রাজি হইবে না। অথচ উপার্জন তাহার যেভাবে কমিয়া আসিতেছে, এভাবে কমিতে থাকিলে শীতকালে নিজেই হয়তো পেট ভরিয়া খাইতে পারিবে না। যেভাবেই হোক আয় তাহাকে বাড়াইতে হইবে। এখানে থাকিয়া আয় বাড়াইবার কোনো উপায় সে দেখিতে পায় না। চুরি ডাকাতির উপায় নাই, মজুর খাটিবার উপায় নাই। একেবারে খুন করিয়া না ফেলিলে কাহারও কাছে অর্থ ছিনাইয়া লওয়া এক হাতে সম্ভব নহে। পাঁচিকে ফেলিয়া এই শহর ছাড়িয়া কোথাও যাইতে তাহার ইচ্ছা হয় না। আপনার ভাগ্যের বিরুদ্ধে ভিখুর মন বিদ্রোহী হইয়া ওঠে। তাহার চারার পাশে বিন্নু মাঝির সুখী পারিবারিক জীবনটা তাহাকে হিংসায় জর্জরিত করিয়া দেয়। এক একদিন বিন্নুর ঘরে আগুন ধরাইয়া দিবার জন্য মন ছটফট করিয়া ওঠে। নদীর ধারে খ্যাপার মতো ঘুরিতে ঘুরিতে তাহার মনে হয় পৃথিবীর যত খাদ্য ও যত নারী আছে, একা সব দখল করিতে না পারিলে তাহার তৃপ্তি হইবে না। আর কিছুকাল ভিখু এমনি অসন্তোষের মধ্যে কাটাইয়া দিল। তারপর একদিন গভীর রাত্রে ঝুলির মধ্যে তাহার সমস্ত মূল্যবান জিনিস ভরিয়া জমানো টাকা কটি কোমরের কাপড়ে শক্ত করিয়া বাঁধিয়া ভিখু তাহার চালা হইতে বাহির হইয়া পড়িল। নদীর ধারে একদিন সে হাতখানেক লম্বা একটা লোহার শিক কুড়িয়া পাইয়াছিল। অবসর মতো পাথরে ঘষিয়া শিকটির একটা মুখ সে চোখা করিয়াছে। এই অস্ত্রটি সে ঝুলির মধ্যে ভরিয়া সঙ্গে লইল। অমাবস্যার অন্ধকারে আকাশ ভরা তারা তখন ঝিকিমিকি করিতেছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। বহুকাল পরে মধ্যরাত্রির জনহীন জগতে মনের মধ্যে ভয়ানক একটা কল্পনা লইয়া বিচরণ করিতে বাহির হইয়া ভিখুর অকথনীয় উল্লাস বোধ হইল। নিজের মনে অস্ফুট স্বরে সে বলিয়া উঠিল, বাঁটি লইয়া ডানটি যদি রেহাই দিতা ভগবান। নদীর ধারে ধারে 1/2 মাইল হাঁটিয়া গিয়া একটি সংকীর্ণ পথ দিয়া সে শহরে প্রবেশ করিল। বাজার বাঁহাতি রাখিয়া ঘুমন্ত শহরের বুকে ছোট ছোট অলিগলি দিয়া শহরের অপর প্রান্তে গিয়া পৌঁছিল। শহরে যাওয়ার পাকা রাস্তাটি এখান দিয়া শহর হইতে বাহির হইয়াছে। নদী ঘুরিয়া আসিয়া 2 মাইল তফাত এই রাস্তারই পাশে মাইলখানেক রহিয়া গিয়া আবার দক্ষিণ দিকে পরিবর্তন করিয়াছে। কিছু দূর পর্যন্ত রাস্তার দুদিকে ফাঁকে ফাঁকে 2-1টি বাড়ি চোখে পড়ে। তারপর ধানের ক্ষেত ও মাঝে মাঝে জঙ্গলাকীর্ণ পতিত ডাঙার দেখা পাওয়া যায়। এমনি একটি জঙ্গলের ধারে জমি সাফ করিয়া 5-7খানা কুড়ে তুলিয়া কয়েকটা হতভাগা মানুষ একটি দরিদ্রতম পল্লী স্থাপিত করিয়াছে। তার মধ্যে একটি কুড়ে বশিরের। ভোরে উঠিয়া ঠকঠক শব্দে কাঠির পা ফেলিয়া সে শহরে ভিক্ষা করিতে যায়। সন্ধ্যার সময় ফিরিয়া আসে। পাঁচি গাছের পাতা জ্বালিয়া ভাত রাঁধে, বশির টানে তামাক। রাত্রে পাঁচি
পায়ের ঘায়ে ন্যাকড়ার পটি জড়ায়, বাঁশের খাটে পাশাপাশি শুইয়া তাহাদের কাটা কাটা কদর্য ভাষায় গল্প করিতে করিতে তাহারা ঘুমাইয়া পড়ে। তাহাদের নীড়, তাহাদের শয্যা ও তাহাদের দেহ হইতে একটা ভ্যাপসা পচা দুর্গন্ধ উঠিয়া খড়ের চালের ফুটা দিয়া বাহিরের বাতাসের সাথে মিশিতে থাকে। ঘুমের ঘরে বসে নাক ডাকায়, পাঁচি বিড় করিয়া বকে। ভিখু একদিন ওদের পিছু পিছু আসিয়া ঘর দেখিয়া গিয়াছিল। অন্ধকারে সাবধানে ঘরের পিছনে গিয়া বেড়ার ফাঁকে কান পাতিয়া সে কিছুক্ষণ কচু বনের মধ্যে দাঁড়াইয়া রহিল। তারপর ঘুরিয়া ঘরের সামনে আসিল। ভিখারির কুঁড়ে দরজার ঝাঁপটি পাঁচি ভেতর হইতে বন্ধ করে নাই, শুধু ঠেকাইয়া রাখিয়াছিল। ঝাপটা সন্তর্পণে একপাশে সরাইয়া ঝুলির ভেতর হইতে শিকটি বাহির করিয়া শক্ত করিয়া ধরিল। ঘরের মধ্যে প্রবেশ করিল। বাহিরে তারার আলো ছিল, ঘরের ভিতরে সেটুকু আলোরও অভাব। দেশলাই জ্বালাবার অতিরিক্ত হাত নাই। ঘরের মধ্যে দাঁড়াইয়া ভিখু ভাবিয়া দেখিল, বসিরের হৃৎপিণ্ডের অবস্থানটি নির্ণয় করা সম্ভব নয়। বাঁ হাতের আঘাত ঠিক জায়গা মতো না পড়িলে বসির গোলমাল করিবার সুযোগ পাইবে, তাহাতে মুশকিল অনেক। কয়েক মুহূর্ত চিন্তা করিয়া বসিরের শিয়রের কাছে সরিয়া গিয়া একটিমাত্র আঘাতে ঘুমন্ত লোকটার ব্রহ্মতালুর মধ্যে শিকের চোখা দিকটা সে প্রায় 3 আঙ্গুল ভেতরে ঢুকাইয়া দিল। অন্ধকারে আঘাত কতদূর মারাত্মক হইয়াছে বুঝিবার উপায় ছিল না। শিকটা মাথার মধ্যে ঢুকিয়াছে টের পাইয়াও ভিখু তাই নিশ্চিন্ত থাকিতে পারিল না। এক হাতে সবলে বসিরের গলা চাপিয়া ধরিল। পাঁচিকে বলল, চুপ থাক, চিল্লবি তো তোর মেরা ফেলাম। পাঁচি চেঁচাইল না, ভয়ে গোঙাইতে লাগিল। ভিখু তখন আবার বলিল, একটু আওয়াজ লয়, ভালো চাষ তো একদম চুপ মেরা থাক। বসির নিস্পন্দ হইয়া গেলে ভিখু তাহার গলা হইতে হাত সরাইয়া রইল। দমলিয়া বলিল, আলোটা জ্বাইলাতে পাঁচি। পাঁচি আলো জ্বালিলে ভিখু পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি চাহিয়া দেখিল। একটি মাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষটাকে ঘায়েল করিয়া গর্বের তাহার সীমা রইল না। পাঁচের দিকে তাকিয়া সে বলিল, দেখছস ক্যাডাগারে খুন করলো দেখছস? তখন পই পই করে কইলাম, মিয়া ভাই ঘোড়া ডিঙায় ঘাস লাগাবার লারবা গো, সারান দাও। শুনে মিয়া ভাইয়ের গইল গোসা, কয় কিনা শির চেঁচা দিব। দেন গো দেন, শির চেঁচাই দেন মিয়া ভাই। বসিরের মৃতদেহের সামনে ব্যঙ্গ ভরে মাথাটা একবার নত করিয়া ভিখু মাথা দুলাইয়া হাহা করিয়া হাসিতে লাগিল। সহসা ক্রুদ্ধ হইয়া বলিল, ঠেরাইন বোবা কেন গো? আরে কথা ক হারা বাইতা মাইয়া, তোরে দিব নাকি সাবার করে? হ্যাঁ? পাঁচি কাঁপিতে কাঁপিতে বলিল, এবারে কি করবি? দেখ কি করি, পয়সা করি কনে গুইনা রাখছে, আগে তাই ক। বসিরের গোপন সঞ্চয় স্থানটি পাঁচি অনেক কষ্টে আবিষ্কার করিয়াছিল। ভিখুর কাছে প্রথমে সে অজ্ঞতার ভান করিল, কিন্তু ভিখু আসিয়া চুলের মুঠি চাপে ধরিলে প্রকাশ করিতে পথ পাইল না। বসিরের সমস্ত জীবনের সঞ্চয় কম নয়, টাকায় আধুলিতে 100 টাকার উপর। একটা মানুষকে হত্যা করিয়া ভিখু পূর্বে ইহার চেয়ে বেশি উপার্জন করিয়াছে। তবু সে খুশি হইল, বলিল, কি কি নেবি পটলি বাইন্দা ফেল পাছি, তারপর রাত থাকতে মেলা করি। খানিক বাদে নবীর চাঁদ উঠব, আলোয় পথটুকু পারম। পাঁচি পুটলি বাঁধিয়া রইল। তারপর ভিখুর হাত ধরিয়া খোঁড়াইতে খোঁড়াইতে ঘরের বাহির হইয়া রাস্তায় গিয়া উঠিল। পূর্বাকাশের দিকে চাহিয়া ভিখু বলিল, অখনই চাঁদ উঠব পাঞ্চি। পাঁচি বলিল, আমরা যামু কনে? সদর ঘাটে না চুরি করুম, বিয়ানা সিপ্তিপুরের সামনে জঙ্গলার মধ্যে দিকে থাকুম, রাইতে একদম সদর। পাঁচালায় সব আসি, 1 কোষ পতাটো লাগবো। পায়ের ঘা লইয়া তাড়াতাড়ি চলিতে পাঁচির কষ্ট হইতেছিল। ভিখু সহসা একসময় দাঁড়াইয়া পড়িল, বলিল, পায়ে নি তুই ব্যথা পাস পাসি? ও ব্যথা জানাই। পিঠে চাবামো? পারবি কেন? পারবো, আয়। ভিখুর গলা জড়াইয়া ধরিয়া পাঁচি তাহার পিঠের উপর ঝুলিয়া রহিল।
তাহার দেহের বাহারে সামনে ঝুঁকিয়া ভিখু জোরে জোরে পথ চলিতে লাগিল। পথে দুদিকে ধানের ক্ষেত আবছা আলোয় নিঃসাড়ে পড়িয়া আছে। দূরে গ্রামের গাছপালার পিছন হইতে নবমীর চাঁদ আকাশে উঠিয়া আসিয়াছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। হয়তো ওই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিখু ও পাঁচি পৃথিবীতে আসিয়াছিল, এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনের মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না। তো এই ছিল আজকের ওয়ান্স আপনের রিডিং উইথ আলী তারেক। তো এখানে রাখছি। পরবর্তী এপিসোডে সবার সাথে দেখা হবে এই আশা জানিয়ে সবাইকে শুভকামনা, বিদায় জানাচ্ছি।